ঢাকার চারপাশে নদী পথে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত আমলে এই প্রকল্প কোনো আলোর মুখ দেখেনি। এটি তদন্তের পাশাপাশি আবারও চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক নৌ এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ১১০ কিলোমিটার পানিপথে ৪২৩টি স্থানে নদী দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের ২ প্রশাসক। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজধানী সড়কে মানুষের চাপ কমাতে এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা ঘিরে আবারও ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার পানিপথ ব্যবহারের নতুন পরিকল্পনা নিয়ে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঢাকার ২ প্রশাসক। বৈঠক শেষে সড়ক নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিগত সরকারের আমলে এই প্রকল্পে ১০ বছরে লোকসান হয়েছে ৫৭ কোটি টাকা। এবার তুলে দেওয়া হবে বেসরকারি খাতে। প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে, এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াত করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। বিভিন্ন নৌপথে নিচু ব্রিজের স্থানে বিকল্প ভাবনাও নতুন পরিকল্পনায় রাখা হয়েছে। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। যেখানে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাঁচবে, ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। ঢাকার চারপাশে প্রথম নৌপথ চালুর সিদ্ধান্ত হয় ২০০৪ সালে। এরপর ২০১০ এবং ২০১৩ সালে একাধিকবার ওয়াটার বাস চালু হলেও যাত্রী সংকট, নদীর গভীরতা কমে যাওয়া, দূষণ, ঘাট ব্যবস্থাপনার দুর্বলতা এবং পরিচালনাগত লোকসানের কারণে সেবাটি বন্ধ হয়ে যায়। এজন্য আগের সীমাবদ্ধতাগুলো দূর করে নতুন উদ্যোগ চ্যালেঞ্জ বলে জানালেন ঢাকা সিটির ২ প্রশাসক। কারমাঙ্গি চর তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এইটা সৃষ্টি হয়েছে। তাই কাজে সেটাকে পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে, সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে। যানজট নিরসনে বিশ্বের অনেক শহরে নদীপথ গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে ব্যবহার হয়। ঢাকাতেও সেই সম্ভাবনা রয়েছে। তবে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার হয়তো কার্যকর হয়ে উঠবে ওয়াটার বাসের প্রকল্প, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাজিদ সরকার, ৭১, ঢাকা। বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, একটি দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে বের হয়েছে বাংলাদেশ। এখন দেশে নতুন একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছে। দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনকে যদি দক্ষ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব হিসেবে গড়ে তোলা যায়, তাহলে রাষ্ট্র আরও শক্তিশালী হবে। একই সঙ্গে জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কার্যকর এবং সক্রিয় করতে পারলে গণতন্ত্র শক্তিশালী। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যোগদান করেছেন নতুন নিয়োগ পাওয়া ২৬৬ জন আইন কর্মকর্তা। প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল সৎ এবং পেশাদারিত্বের সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। তবে এই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পদবঞ্চিত বিএনপি সমর্থক আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন। নুনবী সরকারের রিপোর্ট। বাংলাদেশে মুক্ত গণমাধ্যম থাকবে, একই সঙ্গে আমাদের এটাও প্রত্যাশা থাকবে। রাষ্ট্রপতির নির্দেশে গেল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে রাষ্ট্রের পক্ষে আদালতে বিচার কাজে ভূমিকা রাখবেন তারা। রোববার এই কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগদান করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল তাদের স্বাগত জানান। এছাড়া প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্টদের সাথে সাক্ষাৎ করেন তারা। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। যে যেখানে দায়িত্ব পালন করবে না কেন, তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে, সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবে। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরু দায়িত্ব, এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে।
এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বিরোধিতা করেছেন বিএনপি সমর্থক পদবঞ্চিত আইনজীবীরা। এই অভিযোগে তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে দুপুরে বিক্ষোভ করেন। যারা বিএনপি করেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নেই। যারা ফ্যাসিস্ট করতেন, 17 বছর আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, এখন টাকার বিনিময়ে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব, একটি ফ্যাসিস্টকে কোর্টে ঢুকতে দেবে না। ফ্যাসিস্ট, গুপ্ত, সত্য, দুর্নীতি যারা এই অফিসে নিয়োগ পেয়েছে এবং যারা এই অফিসে আগে থেকে আছে, তাদের সবার পদত্যাগ চাচ্ছি। এই নিয়োগের মধ্যে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এই নিয়োগ বাতিল করে যোগ্যদের নিয়োগ দেওয়ার দাবিও জানান তারা। নুরনবী সরকার, ৭১, ঢাকা। আন্দোলন স্থগিত করে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সরকারি শিক্ষকরা। যোগদান এবং পদায়নের সময় 1 মাস এগিয়ে এনে প্রজ্ঞাপন জারির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। এর আগে সকাল থেকে শাহবাগে অবস্থান নেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। তবে ঘোষিত তারিখে যোগদান এবং পদায়ন বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। নিয়োগের সব ধাপ শেষ, চূড়ান্ত ফলপ্রকাশ হয়েছে 6 মাস আগে, কিন্তু এখনও যোগদান করতে পারেননি প্রাথমিকের 14,384 জন সহকারী শিক্ষক। এ অবস্থায় যোগদান ও পদায়নের দাবিতে রোববার সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। শুধু আশ্বাস নয়, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানান তারা। 6 মাসের মতো অতিবাহিত হয়ে গেছে, তারা আজ বলে কাল বলে বসে, এরকম আমাদের 6 মাস চলে গেছে। আমরা শিক্ষক, আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। মনে হচ্ছে যে মূলায় ঝুলাই দিবে, এমন মনে হচ্ছে। প্রজ্ঞাপন আকারে, অফিস আদেশ আকারে যদি সরকারির ওয়েবসাইটে যদি চলে আসে, আমরা ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। এর আগে শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী 29 অক্টোবর যোগদান করানো হবে। সেই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়লে রবিবার নতুন বিজ্ঞপ্তিতে যোগদানের তারিখ এগিয়ে এনে 1 অক্টোবর ও পদায়নের তারিখ 2 অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু 2 অক্টোবর শুক্রবার হওয়ায় পদায়ন সম্ভব নয় বলে আপত্তি তোলেন আন্দোলনকারীরা। পরে মন্ত্রণালয় পদায়নের নতুন তারিখ 4 অক্টোবর ঘোষণা করলে দুপুর 2:15টার দিকে সড়ক ছেড়ে দেন তারা। ঘোষিত তারিখ অনুযায়ী যোগদান ও পদায়ন বাস্তবায়ন না হলে হুঁশিয়ারি দেন আরও কঠোর কর্মসূচির। আমাদেরকে পদায়ন আগে নিশ্চিত করতে হবে, নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। 2টি দাবি সরকার ইতিবাচকভাবে দেখা এবং মেনে নেওয়ায় আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তবে সেই সাথে জানিয়ে দিতে চাই, যদি এই নোটিশের ব্যত্যয় বা এর পরবর্তীতে অন্য কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের বিরুদ্ধে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব। অন্তর্বর্তী সরকারের সময় 2 ধাপে 61 জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 14,384 জন সহকারী শিক্ষক চূড়ান্তভাবে নির্বাচিত হন। তবে সরকার পরিবর্তনের পর পুলিশি যাচাই সহ প্রশাসনিক প্রক্রিয়ায় যোগদান বিলম্বিত হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ছিলেন সুপারিশপ্রাপ্তরা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তার পরিবার এবং বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কেউ কটূক্তি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। দুপুরে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজের সামনে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, যারা মানসিকভাবে অসুস্থ এবং নেশাগ্রস্ত তারাই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করছে। এনসিপি নেতাদের ইঙ্গিত করে বলেন, যারা 2 বছর আগেও সাধারণ জীবনযাপন করেছে তারাই এখন বিলাসিতায় পার করছে। অতীতে আওয়ামী লীগ স্বাধীনতা বিক্রি করেছে, এখন বিরোধী দল জুলাই বিক্রি করছে। দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন নীরব। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফার্মগেট, কারওয়ান বাজার সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন। আজকে পরিষ্কার ভাষায় বলে সাবধান হয়ে যান। আর যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর সহধর্মীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর কন্যার বিরুদ্ধে, বিএনপি সিনিয়র নেতাদের বিরুদ্ধে কটূক্তি করেন এবং বেয়াদবি করেন, আমরা কিন্তু আর ছাড় দিব না, আর ছাড় দিব না। সরকারের সমালোচনা করলে অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বললে অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বাধীন সাংবাদিকতার জন্য
1973 সালের আইনটি সংশোধন করা হবে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ আয়োজিত সেমিনারে মন্ত্রী আরও বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্ব এই তিনের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন করা হবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক, সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ তথ্যের আলো ছড়িয়ে জনমত গঠনই যাদের দায়িত্ব, সেই সাংবাদিকরাই কখনো আইনের জটিল বেড়াজালে, আবার কখনো অনিশ্চিত কর্মপরিবেশ ও দুর্বল বেতন কাঠামোর বাস্তবতায় সংগ্রাম করে চলেছেন। পেশার মর্যাদা আর বাস্তবতার এই টানাপোড়েনই এখন আলোচনার অন্যতম বিষয়। আমাদের বিভাগে একটা মাল্টিমিডিয়া সাংবাদিকতার এই চ্যালেঞ্জ, পেশাগত স্বাধীনতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ। এতে মুখ্য আলোচক হিসেবে গণমাধ্যমের বর্তমান বাস্তবতা তুলে ধরেন দৈনিক নিউ এজের সম্পাদক। জনপ্রতিনিধি যদি আমাকে কথা দিয়ে কথা না রাখে, জনপ্রতিনিধি যদি জনস্বার্থপরায়ণ কাজে নিজেকে যুক্ত না রাখে, যদি সে জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে লেখা এটা জনগণের একেবারে মৌলিক অধিকার এবং দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আপনাকে মুচলেখা দিতে হবে যে না, তার বিরুদ্ধে কোনো কথা বলবো না। প্রশ্নটা হচ্ছে যে এই কথা সত্য যে বাংলাদেশের সাংবাদিকতা কখনোই এই আইনের অনুবর্তী থেকে, পুরোপুরি অনুবর্তী থেকে কখনোই অগ্রসর হয়নি। সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, অবাধ ও বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিতের পাশাপাশি অপসাংবাদিকতার কুফল রোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। 5 তারিখের পুরো ব্যাপারটাই অন্য খাতে প্রবাহিত হয়ে গিয়েছে। তখন কি হতো? তখন এই সাংবাদিকটাই, নুরুল কবির সাহেব এখানে থাকতেন কিনা, বাঁচতেন কিনা, আমি এখানে আসতে পারতাম, তো এটাই তো প্রশ্নের মধ্যে দেখা দিত। এবং সেই সাংবাদিকতাই কিন্তু এইভাবে পরিচিত হতেন, নৈরাজ্যের হাত থেকে দেশকে রক্ষা করা গিয়েছে। এ সময় গণমাধ্যম কমিশন গঠন এবং সাংবাদিকদের জন্য প্রণীত 1973 সালের আইন যুগোপযোগী করে সংশোধনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি। এর আগে বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ। মাহিলা ইসলাম, 71, ঢাকা। আকস্মিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের নানা অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তুষ্ট হন। সকাল 10টার দিকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছে রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় হাসপাতালের নানা অব্যবস্থাপনা, দুর্নীতি, অনিয়ম, চিকিৎসায় ডাক্তার এবং নার্সদের গাফিলতি সহ নানা অভিযোগ পান তিনি। পুরো হাসপাতাল দেখে অসন্তোষ জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া দায়িত্ব অবহেলা এবং অনিয়মের অভিযোগে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। আর জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর জিল্লুর রহমানকে সতর্কতাপত্র দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। বেশিরভাগ ডাক্তার দেরিতে আসেন। আপনি যেটা বলেছেন, ডাক্তার প্রয়োজনের তুলনায় বিদ্যমান যে ডাক্তার অ্যালোকেট করা হয়েছে অর্গানোগ্রামে, তার চেয়ে ডাক্তারের পোস্টিং অনেক কম হয়েছে। এটা আমি দেখেছি, আমি নোট করে নিলাম। ইরেগুলারিটিস আছে, এটা আমি নোট করে নিলাম। অ্যান্টি রেবিস ভ্যাকসিন সম্বন্ধে আপনারা দেখেছেন একটি অনিয়ম পেয়েছি, আপনারা সেটাও জানেন। 2-3টে ক্লিনিক দেখেছি, ওইখানেও অনিয়ম আছে। ইয়নো ম্যাডাম সাথে আছেন, কাগজপত্রগুলি অল্প সময় সব দেখা যায় নাই। এখানে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব সবার বিরুদ্ধে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন 71।